নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। পরিব্রাজক বিবেকানন্দের জন্মকথা ও বাল্যকালের দ্বিতীয় পর্ব পাঠ করছি। 6 বৎসর বয়সে নরেন্দ্রের পাঠশালার জীবন আরম্ভ হইল। কিন্তু পাঠশালায় গিয়া অন্যান্য বালকগণের সহিত মেলামেশার ফলে দিন কয়েকের মধ্যে তিনি এমন কতগুলি শব্দ শিখিলেন যে পিতামাতা আর পাঠশালায় পড়িতে দেওয়া যুক্তিসঙ্গত মনে করিলেন না। অতঃপর গৃহেই শিক্ষার ব্যবস্থা হইল। একজন গুরু মহাশয় নিযুক্ত হইলেন এবং ওই সঙ্গে আরও কয়েকজন প্রতিবেশী বালকের পরিবার ব্যবস্থা হওয়ায় বাড়ির ঠাকুর দালানটি একটি ছোটোখাটো পাঠশালায় পরিণত হইল। সঙ্গী পাইয়া নরেন্দ্র আনন্দিত। শীঘ্রই দেখা গেল বালক দুরন্ত হইলেও অদ্ভুত মেধাবী। সংস্কৃত মুগ্ধবোধ, ব্যাকরণ ও রামায়ণ, মহাভারতের বহু অংশ মুখস্থ করিতে বিশেষ দেরি হইল না। বালকের পড়া তৈরি করিবার প্রণালীও ছিল অভিনব। শিক্ষক পাঠ বলিয়া যাইতেন, নরেন্দ্র খেয়াল মতো বসিয়া অথবা শুইয়া উহা শুনিতেন এবং ওইভাবে পাঠ্য বিষয় আয়ত্ত হইয়া যাইত। সঙ্গীগণকে নরেন্দ্রই পরিচালনা করিতেন। বস্তুত তিনি নেতা হইয়াই জন্মিয়াছিলেন। অপরকে নির্দেশ দিবার জন্যই তাহার পৃথিবীতে আগমন। তাহার প্রিয় খেলা ছিল রাজা ও রাজদরবার। তিনি স্বয়ং রাজার অভিনয় করিতেন। সঙ্গীগণ পাত্রমিত্র প্রভৃতি হইত। ঠাকুর দালানের সিঁড়ির শেষ ধাপে বসিয়া গম্ভীরভাবে তিনি সকলকে আদেশ দিতেন। কেহ অপরাধী বলিয়া বিবেচিত হইলে তাহার যথারীতি বিচার এবং শাস্তিও হইত। তাহার দুরন্তপনা বয়োবৃদ্ধির সহিত বাড়িয়াই চলিয়াছিল। একদিন সঙ্গীদের সহিত মারামারি করিতে গিয়া ঠাকুর দালানের বারান্দা হইতে পড়িয়া যান এবং বহুক্ষণ অজ্ঞান হইয়া থাকেন। আঘাত লাগিয়া তাহার ডান চোখের ওপর খানিকটা কাটিয়া যায়। ঘটনাটি শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, ওইভাবে নরেনের শক্তি কিছুটা যদি কমে না যেত তবে ও পৃথিবীটা ওলটপালট করে ফেলত। বাস্তবিক শৈশব হইতেই তাহার মধ্যে এক প্রচণ্ড শক্তি যেন অবিরত আত্মপ্রকাশের পথ খুঁজিত। তিনি নিজেও উহা অস্পষ্টভাবে অনুভব করিতেন। 1 বৎসর পরে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে ভর্তি হইলেন। বালক খুবই চঞ্চল। বিদ্যালয়ের কক্ষে নির্দিষ্ট আসনে স্থির হইয়া বসিয়া থাকাই যেন কঠিন। লেখাপড়া অপেক্ষা খেলাধুলায় অধিক উৎসাহ। কিন্তু খেলাধুলায় মাতিয়া থাকিলেও তাহার তীক্ষ্ণ মেধা ও অপূর্ব স্মৃতিশক্তি শীঘ্রই শিক্ষকগণের দৃষ্টি আকর্ষণ করিল। তিনি যখন খেলা করিতেন তখন খেলাতেই তন্ময় হইয়া থাকিতেন। নূতন নূতন খেলার উদ্ভাবন করিয়া বন্ধুদের অবাক করিয়া দিতেন। কলিকাতায় তখন সবে গ্যাসের আলো ও সোডা লেমলেডের সৃষ্টি হইয়াছে। নরেন্দ্র তাহার খেলাঘরে ওই দুটি বস্তু ও রেলগাড়ি তৈয়ারি করিয়াছিলেন। বন্ধুদের মধ্যে কলহ বাঁধিলে তিনি মধ্যস্থ হইয়া মিটাইয়া দিতেন। বস্তুত ক্লাসের মধ্যে সমস্ত উৎসাহ নিরুদ্ধ রাখা তাহার পক্ষে কঠিন ছিল। সুতরাং পড়ার ফাঁকে ক্লাসে বসিয়াই নানা রকম খেলা ও কথাবার্তা চলিত। বিদেশি ভাষা বলিয়া ইংরাজি শিক্ষায় প্রথমে তাহার অনিচ্ছা ছিল, কিন্তু যখন ওই ভাষা অধ্যয়নে আগ্রহ দেখা গেল তখন দ্রুত শিখিয়া সকলকে আশ্চর্য করিয়া দিলেন। অতি অল্প সময়েই নরেন্দ্রের মধ্যে বিচারবোধ দেখা গিয়াছিল। তখনকার দিনে জাতিভেদ ছিল প্রবল। নরেন্দ্রের পিতার বৈঠকখানায় বিভিন্ন জাতির মক্কেলের জন্যে পৃথক পৃথক হুঁকায় তামাক খাইবার ব্যবস্থা ছিল। নরেন্দ্রের নিকট এই পৃথক হুঁকায় তামাক খাইবার ব্যবস্থাটা দুর্বোধ্য বলিয়া মনে হইত। এক জাতির লোক অপর জাতির জন্য নির্দিষ্ট হুঁকায় তামাক খাইলে তাহার ফল কি হয় তাহা জানিবার জন্য তাহার কৌতূহল ক্রমশ প্রবল হইয়া দাঁড়াইল এবং একদিন ঘরে কেহ না থাকায় তিনি প্রত্যেক হুঁকাটা নিয়ে দেখিলেন। বলা বাহুল্য, মুসলমানদিগের জন্য নির্দিষ্ট হুঁকাও বাদ গেল না। নরেন্দ্রের ধারণা ছিল নিশ্চয়ই ওই কার্যের কোনো গুরুতর ফল হইবে, কিন্তু কার্যত কিছু না ঘটায় আশ্চর্য হইয়া গেলেন। পিতা সহসা ঘরে আসিয়া পুত্রকে ঐরূপ করিতে দেখিয়া যখন উহার কারণ জিজ্ঞাসা করিলেন, পুত্র অম্লান বদনে উত্তর দিলেন, কি করে জাত যায় তাই দেখছিলাম। কুসংস্কার ও অজ্ঞতা
তিনি কোনোদিন মানিয়া লইতেন না। তাহার কোনো এক বন্ধুর বাগানে একটি বৃক্ষে উঠিয়া পুষ্প সংগ্রহ ও মাথা নিচু করিয়া দোল খাওয়া বিশেষ পছন্দ ছিল। বন্ধুর বৃদ্ধ পিতামহ গাছে চড়িয়া দোল খাওয়াটা একেবারে পছন্দ করিতেন না। সুতরাং ওই গাছে ব্রহ্মদৈত্যে বাস করে এবং যে কেহ ওই গাছে চড়ে তাহার ঘাড় মটকায় ইত্যাদি বলিয়া একদিন তাহাকে ভয় দেখাবার চেষ্টা করেন। নরেন্দ্র চুপ করিয়া সব শুনিলেন এবং বৃদ্ধ প্রস্থান করিবার সঙ্গে সঙ্গে পুনরায় গাছে উঠিলেন। তাহার সঙ্গীটি ভয় পাইয়াছিল, তিনি কিন্তু নির্ভীক। সহজভাবে বলিলেন, তুই কি গাধা? ওই গল্প সত্যি হলে কবে ব্রহ্মদৈত্য আমার ঘাড় মটকাত। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাহার শ্রোতৃবৃন্দকে বলিতেন, কোনো কথা পুস্তকে লেখা আছে অথবা কেহ বলিয়াছে বলিয়াই বিশ্বাস করিও না, নিজে সত্য আবিষ্কার করো, উহাই সাক্ষাৎকার। একঘেয়েমি নরেন্দ্রের একেবারেই ভালো লাগিত না। তাই তিনি নিত্য নূতন ক্রীড়ার উদ্ভাবন করিতেন। মধ্যে মধ্যে বাড়ির ঠাকুর দালানটিকে স্টেজে পরিণত করিয়া অভিনয়ের ব্যবস্থা হইত। কিছুদিন পরে তাহার এক পিতৃব্য বিরক্ত হইয়া উহা বন্ধ করিয়া দেন। পল্লীর বালকগণকে ব্যায়াম শিক্ষা দেওয়ার জন্য কর্নওয়ালি স্ট্রিটে একটি জিমনাস্টিকের আখড়া ছিল। নরেন্দ্রনাথ অতঃপর বন্ধুদের সহিত ওই আখড়ায় প্রত্যহ ব্যায়াম অভ্যাস করিতে লাগিলেন। ক্রমে লাঠি খেলা, কুস্তি লড়া প্রভৃতি নানারূপ শরীর চর্চা ও ক্রীড়ায় মাতিয়া উঠিলেন। একবার ব্যায়াম প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেন। যখন ইহাতে ক্লান্তি আসিল তখন স্বগৃহে ম্যাজিক লণ্ঠনের সাহায্যে ছবি দেখাইতে লাগিলেন। চিরদিন তিনি নির্ভীক ছিলেন, উপস্থিত বুদ্ধিও ছিল খুব। একবার দলবলসহ আখড়ায় একটি ভারী ট্রাপিজ দোলনা খাটাইবার ব্যবস্থা করিতেছিলেন। সমাগত দর্শকবৃন্দকে সাহায্য করিবার অনুরোধ করায় একজন বলবান ইংরেজ নাবিক তাহাদের সাহায্যার্থে অগ্রসর হইলেন, কিন্তু ট্রাপিজটি হঠাৎ পড়িয়া যাওয়ায় তিনি আঘাত পাইয়া সংজ্ঞাহীন হইয়া যান। দর্শকবৃন্দ তৎক্ষণাৎ স্থান পরিত্যাগ করিল। নির্ভীক নরেন্দ্র নিজের বস্ত্র ছিঁড়িয়া নাবিকের ক্ষতস্থান বাঁধিয়া দিলেন ও চোখে মুখে জল দিয়া তাহার চৈতন্য সম্পাদন করিলেন। তারপর তাহাকে ট্রেনিং একাডেমি নামক এক স্কুলের বাড়িতে রাখিয়া ডাক্তার দেখাইয়া প্রায় 1 সপ্তাহ ধরিয়া শুশ্রূষা ব্যবস্থা করিলেন। অবশেষে নাবিকটি সুস্থ হইলে বন্ধুগণের নিকট হইতে কিছু অর্থ সংগ্রহ করিয়া তাহাকে বিদায় দেন। স্কুলে পড়িবার সময় সহপাঠীদের লইয়া দল বাঁধিয়া মধ্যে মধ্যে তিনি কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি দেখিতে যাইতেন। বলা বাহুল্য, দলপতি স্থান অধিকার করিতেন নরেন্দ্র। একবার ঐরূপ দল লইয়া তিনি নৌকা করিয়া মেটিয়াবুরুজ লক্ষ্ণৌর ভূতপূর্ব নবাবের পশুশালা দেখিতে যান। ফিরিবার সময় একজন বালক অসুস্থ হইয়া নৌকার উপর বমি করিয়া ফেলে। মাঝিরা অত্যন্ত বিরক্ত হইয়া বালকগণকে নৌকা পরিষ্কার করিয়া দিতে বলে। তাহারা ওই কাজে অসম্মত হইয়া কিছু পয়সা দিবার প্রস্তাব করিলে মাঝিরা গালাগালি দিতে আরম্ভ করে। ইতিমধ্যে নৌকা ঘাটের কাছে আসিয়া পড়ায় নরেন্দ্র লাফ দিয়া তীরে নামিয়া পড়িলেন। নিকটে 2 জন ইংরেজ সৈনিককে দেখিতে পাইয়া তিনি দ্রুত পদে তাহাদের কাছে গিয়া ভাঙা ভাঙা ইংরাজিতে অবস্থাটা বুঝাইবার চেষ্টা করিলেন এবং সঙ্গে সঙ্গে তাহাদের হাত ধরিয়া টানিতে লাগিলেন। সৈনিক 2 জন বালকের নির্দেশ মতো নৌকার কাছে আসিয়া ব্যাপার বুঝিয়া মাঝিদের তীব্র কণ্ঠে আদেশ দিল বালকগণকে যেন ছাড়িয়া দেয়। মাঝিরা ভয় পাইয়া তাড়াতাড়ি বালকগণকে নামাইয়া দিয়া নৌকা লইয়া অদৃশ্য হইল। সৈনিকদ্বয় ক্ষুদ্র বালকের সাহস ও ব্যবহারে প্রীত হইয়া তাহাকে থিয়েটারে যাইবার আমন্ত্রণ করিয়াছিল, কিন্তু তিনি ধন্যবাদ জানাইয়া তাহাদের নিকট হইতে বিদায় লন। আর একবার ভূতপূর্ব সম্রাট 7ম এডওয়ার্ডের প্রিন্স অব ওয়েলস রূপে ভারতে আগমনকালে সিরাপিস নামে একটি বড় মানোয়ারি জাহাজ কলিকাতা বন্দরে আসে। নরেনের বন্ধুরা ধরিয়া বসিল ওই জাহাজ দেখিতে যাইবে। জাহাজ দেখিতে হইলে এক সাহেব কর্মচারীর অনুমতি চাই। নরেন্দ্র একটি আবেদনপত্র লইয়া চৌরঙ্গীর অফিসে উপস্থিত হইলেন। বালক দেখিয়া দারোয়ান তাহাকে ভিতরে প্রবেশ করিতে দিল না। নরেন্দ্র একপাশে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন কি করা যায়। সহসা তাহার দৃষ্টি পড়িল দোতলার একটি ঘরে। আবেদনকারীরা সকলেই ওই ঘরে প্রবেশ করিতেছে।
চারিদিকে তাকাইয়া বাড়ির পিছনে একটি লোহার সরু সিঁড়ি দেখিতে পাইয়া তিনি নিঃশব্দে ওই সিঁড়ি দিয়া উপরে উঠিলেন এবং পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিলেন। অতঃপর দরখাস্তটি সাহেবের সম্মুখে ধরিবা মাত্র তিনি স্বাক্ষর করিয়া দিলেন। এবার তিনি ফিরিলেন সোজা পথে। পূর্বোক্ত দারোয়ান তাহাকে দেখিয়া অবাক। তুম ক্যাসে উপর মে গিয়া থা? দারোয়ানের এই প্রশ্নে নরেন্দ্র গম্ভীরভাবে উত্তর দিলেন, হাম জাদু জানতা। প্রকৃতপক্ষে নরেন্দ্র ছিলেন বাংলা ভাষায় যাহাকে বলে ডান পিটে। দুরন্ত উৎসাহী বালক, সর্বদা প্রাণের প্রাচুর্যে পূর্ণ, নির্ভীক, অকপট ও পবিত্র। তাহার বালকোচিত দুরন্তপনায় কোনো অসৎভাবে লেশমাত্র ছিল না। সিমলাপল্লীর ধনী দরিদ্র নির্বিশেষে সকল প্রতিবেশীরই এই বালকের উপর স্নেহ ছিল। বন্ধুরাও তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন, কারণ তিনি নিজে ছিলেন বন্ধু বৎসল। তাহার বন্ধুগণের মধ্যে কেহ দুঃখ কষ্টে পড়িলে সান্ত্বনা দিবার জন্য তিনি প্রথম অগ্রসর হইতেন। সারা বছর খেলাধুলা করিয়া বাৎসরিক পরীক্ষার 2-3 মাস পূর্বে পড়ায় মনোযোগ দিয়া অতি সহজে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইতেন। ইংরেজি, সংস্কৃত ও ইতিহাসে তাহার বিশেষ দখল ছিল। বড় হইবার সঙ্গে সঙ্গে প্রবল জ্ঞানস্পৃহা তাহার চরিত্রের একটি বড় রকমের পরিবর্তন আনিয়া দিল। কেবল পাঠ্যপুস্তকের মধ্যে অধ্যয়ন সীমাবদ্ধ রহিল না। বিভিন্ন পুস্তক ও সংবাদপত্র পাঠ এবং বক্তৃতা শোনায় বিশেষ আগ্রহ দেখা দিল। বন্ধুদিগের সহিত আলাপ আলোচনা এবং তর্ক ও সমালোচনায় তাহার মৌলিকত্ব দেখিয়া তাহারা আশ্চর্য হইয়া যাইত। রাত্রে ধ্যান করিবার অভ্যাস তিনি বরাবর রাখিয়াছিলেন। আজীবন তাহার পরিব্রাজক সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ছিল। সঙ্গীদের বলিতেন, আমি সন্ন্যাসী হবই। গণৎকার আমার হাত দেখে বলেছে, এবং গম্ভীরভাবে হাত প্রসারিত করিয়া সন্ন্যাসী হইবার কল্পিত রেখাটি দেখাইয়া দিতেন। বিবেকানন্দের জন্মকথা ও বাল্যকাল শেষ হলো। এরপরে আমি আনব বিবেকানন্দের শিক্ষা ও আধ্যাত্মিক ভাবের বিকাশ।